দীর্ঘ ২৭ বছর পর কারাগারের বাইরে পা রাখলেন সুইডেন আসলাম। শেখ মোহাম্মদ আসলাম নামের এই শীর্ষ সন্ত্রাসীর মুক্তির খবর দেশে বেশ ভালো আলোড়ন ফেলেছে। বর্তমান প্রজন্মের হয়তো অনেকেই তার নাম শোনেননি, তবে ৮০ ও ৯০ দশকের মানুষেরা জানে সুইডেন আসলাম কিভাবে দেশের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত। পিচ্চি হান্নান, সুব্রত বাইনের মতো কুখ্যাত সন্ত্রাসীদেরকে একই বলয় নিয়ে কাজ করত এই সুইডেন আসলাম। শীর্ষ সন্ত্রাসীর তালিকায় শুরুর দিকে নাম থাকা সুইডেন আসলামের জীবনীয় কোনো শ্বাসরুদ্ধকর সিনেমা থেকে কম নয়। তবে ঠিক কিভাবে অন্ধকার জগতে এলো সুইডেন আসলাম, আর তার এরকম নামকরণের নেপথ্যের কারণটাই বাকি? দর্শকদের সেই সব কৌতূহলের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে। সুইডেন আসলাম গ্রেফতার হয়েছিলেন ৩৫ বছর বয়সে। কারাগার থেকে যখন বের হলেন তখন তার বয়স ৬২ বছর। তবে শোনা যায় তিনি কারাগারে বসেও অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন। সকাল সন্ধ্যা অনলাইন পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় সুইডেন আসলামের পরিবারের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার আলগা ইউনিয়নের সাথিয়া গ্রামে। তবে তার বাবা শেখ জিন্নাত আলী পরিবার নিয়ে থাকতেন ঢাকা নগরের ইন্দিরা রোডে। ফার্মগেটে রড সিমেন্টের দোকান ছিল জিন্নাত আলী। তার ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে আসলাম দ্বিতীয়। তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হওয়ার পর ফার্মগেটে উঠতি রংবাজ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি। অপরাধ বিষয়ক সাংবাদিক, বর্তমানে দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান তার সংবাদপত্রে ২০২২ সালে লিখেছিলেন সুইডেন আসলামকে নিয়ে। সেখানে বলা হয়েছিল এইচ.এম. এরশাদের শাসনামলে আসলামের উত্থান পূর্বের সূচনা হয়েছিল আজাদ ও বাপ্পি নামে ২ সহোদরকে পেটানোর মাধ্যমে। তখন ওই ২ ভাই ফার্মগেট এলাকার অপরাধ কর্মসহ চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। একদিন ফার্মগেটে নিউ স্টার হোটেল থেকে বাপ্পিকে জোর করে তুলে নিয়ে যান আসলাম। এরপর পিটিয়ে রাস্তায় ফেলে রাখেন। তখন থেকে উত্থান হয় আসলামের। শাকিল নামের এক কিশোরকে হত্যার মধ্য দিয়ে আসলামের হত্যাকাণ্ডের শুরু বলে কামরুল হাসান লিখেছেন। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজার নাজরিন স্কুলের ভেতরে মায়ের সামনে খুন করা হয়েছিল শাকিলকে। ফার্মগেট এলাকায় তখন চাইনিজ নামের আরেক সন্ত্রাসী ছিলেন। তার সঙ্গে সম্পর্ক গড়তে তার সুইডেন প্রবাসী বউ নীতিকে বিয়ে করেন আসলাম। শাকিলকে খুনের পর আসলাম সুইডেনে স্ত্রীর কাছে চলে গিয়েছিলেন, কিন্তু সেখানে স্ত্রীর সঙ্গে সম্পর্কে চির ধরে আসলামের। দুজনের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আসলাম দেশে ফিরে তার সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। সুইডেন থেকে আসার কারণে আন্ডারওয়ার্ল্ডে তার নাম হয়ে যায় সুইডেন আসলাম। এদিকে আসলামের সঙ্গে ছাড়াছাড়ির পর ইতি ঢাকা এসে মামুন নামের এক সন্ত্রাসীকে বিয়ে করেন। তখন তাকে খুন করার পরিকল্পনা করেন সুইডেন আসলাম। ১৯৯৫ সালের মে মাসে পুরান ঢাকার সন্ত্রাসী আগা শামীমের আস্তানায় সমঝোতার কথা বলে মামুনকে ডেকে এনে হত্যা করা হয়। মামুন সহ ৩ জন খুন হন সেখানে। কামরুল হাসানের বিবরণে তখন মামুন ও ইতির বিয়েতে সহায়তা করেছিলেন আসলামের সেকেন্ড ইন কমান্ড বিপুল। একদিন মধুবাগের মাঠে ধারালো অস্ত্র দিয়ে বিপুলের ২ হাত কেটে তাকে খুন করান আসলাম। বিপুলের সঙ্গে সম্পর্ক রাখা কলাবাগানের কিশলুকে মেরে ফেলা হয়। আসলামের আরেক সহযোগী ছিলেন গাব্বু। তার স্ত্রী আসমা একবার পুলিশকে আসলামের গতিবিধির কথা জানিয়ে দিয়েছিলেন। একদিন তেজগাঁও রেল লাইনের বস্তিতে গাব্বুর সামনেই আসমাকে বুকে গুলি করে হত্যা করা হয়। ওই সময়কালে মিরপুরে রানা সাজ্জাদ, টাঙ্গাইলের ছাত্রনেতা শামীম তালুকদারও সুইডেন আসলামের হাতে খুন হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। নিজের সাম্রাজ্য ঠিক রাখতে কারওয়ান বাজারের পিচ্চি হান্নান, মগবাজারের সুব্রত বাইন ও টিক্কার সঙ্গে এক হয়েছিলেন আসলাম। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর সুইডেন আসলামের নাম শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় তুলে তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তেজগাঁওয়ের যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যাকাণ্ডের পর গ্রেফতার হয়েছিলেন সুইডেন আসলাম। ১৯৯৭ সালের ২৩শে মার্চ তেজকুনি পাড়া বাসার সামনে খুন হন গালিব। আওয়ামী লীগের শাসনামলে এই হত্যাকাণ্ডের ২ মাস পর ১৯৯৭ সালের ২৬শে মে গ্রেফতার করা হয়েছিল সুইডেন আসলামকে। সুইডেন আসলাম গ্রেফতারের পর তার সাবেক স্ত্রী ইতির সঙ্গে কথা হয়েছিল কামরুল হাসানের। কামরুল লিখেছেন, ইতি আমাকে বলেছিলেন তিনি সুইডেন আসলামকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফেরাতে চেয়েছিলেন, কিন্তু শত্রু সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে আসলাম মনে করতেন হাত থেকে অস্ত্র ফেলে দিলেই তাকে মরতে হবে। ইতি পরে সুইডেনে ফিরে যান। সেখানে বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করে জীবনাবসান ঘটান তিনি। ইতির সঙ্গে বিচ্ছেদের পর সুইডেন আসলাম তার চাচা শেখ মোহাম্মদ আব্দুল লতিফের মেয়ে সিমিকে বিয়ে করেন। ইন্দিরা রোডেই তাদের বাসা। বিভিন্ন সময় সুইডেন আসলামকে নিয়ে তার স্ত্রীর বক্তব্য জানতে সাংবাদিকরা গেলেও বিফল হয়ে ফিরেছেন। তবে তিনি মনেই করেছিলেন স্বামীকে আর মুক্ত অবস্থায় দেখতে পারবেন না। সাংবাদিক কামরুল হাসান বিভিন্ন সময় সুইডেন আসলামের বিরুদ্ধে ২২টি মামলার তথ্য পেয়েছেন পুলিশের কাছ থেকে। তার মধ্যে ৯টি হত্যা মামলা, বাকিগুলো অপহরণ, চাঁদাবাজি সহ নানা অভিযোগের মামলা। সর্বশেষ গালিব হত্যা মামলায় আটকে থাকা এই সুইডেন আসলাম সম্প্রতি কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।